আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পাকিস্তানের পাঞ্জাব ও মুজাফফরবাদে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত ৩৫ জন। ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত ও একটি সামরিক কার্যালয় ধ্বংসের দাবি পাকিস্তানের। লন্ডনে চিকিৎসা শেষে ৪ মাস পর দেশের মাটিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, পথে লাখো নেতাকর্মী সমর্থকের অভ্যর্থনা। ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা বিকেন্দ্রীকরণকে প্রাধান্য দিয়ে এনসিপির মৌলিক সংস্কার প্রস্তাব, পর্যালোচনায় জাতীয় ঐকমত্য কমিশন। এবারের ঈদুল আজহার ছুটি টানা ১০ দিন, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। সাইবার সুরক্ষা আইন সংশোধন করে ৯টি ধারা বাতিল। এবং সীমান্ত সুরক্ষায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগে বললেন নিরাপত্তা উপদেষ্টা। ভারত পাকিস্তান পরিস্থিতি জানাতেই পররাষ্ট্র উপদেষ্টাকে পাক পররাষ্ট্রমন্ত্রীর ফোন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুর সহ কয়েকটি স্থানে এবং কাশ্মীরের মুজাফফরবাদে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ৩৫ জন। পাল্টা আক্রমণে ভারতের ৫টি যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত এবং দেশটির কয়েক সেনা সদস্যকে আটক করার দাবি করেছে পাকিস্তান। পাশাপাশি ভারতের সামরিক বাহিনীর একটি কার্যালয় ধ্বংস করারও দাবি করা হয়েছে। এই হামলাকে আগ্রাসী পদক্ষেপ বলে তীব্র নিন্দা জানিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির জঙ্গি আস্তানা লক্ষ্য করে অপারেশন সিঁদুর নামে এসব হামলা চালানো হয়েছে দাবি করছে ভারত। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর থেকে মুখোমুখি অবস্থানে ভারত। ওই আক্রমণের পর থেকে ভারত পাকিস্তান দুপক্ষের মধ্যে চলছিল উত্তপ্ত বাক্য বিনিময়। যে কোনো সময় ভারত হামলা চালাতে পারে বলে সোমবারও সতর্ক করেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। এর ঠিক একদিন পর মঙ্গলবার গভীর রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুর, কোটলি, মুরিদকে, বাগ ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। পাল্টা প্রতিশোধ হিসেবে ভারতের কয়েকটি যুদ্ধ বিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভির খবরে বলা হয়েছে, ভারতীয় কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করার পর পাশাপাশি কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ধুনদিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর সব উড়োজাহাজ নিরাপদে রয়েছে বলেও দাবি করা হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক হামলায় হতাহতের কথা স্বীকার করেছেন। পাকিস্তান সেনাবাহিনী হামলা বদলা নিতে শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি। ভারতকে বিশ্বাসঘাতক বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তারা পাকিস্তানের ভেতরে 5টি জায়গায় কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এমন আগ্রাসনমূলক পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারতের দাবি, পাকিস্তানের জঙ্গি আস্তানা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে ফোনালাপ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পাকিস্তানের সন্ত্রাসী স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। দুপক্ষের যুদ্ধ শিগগিরই বন্ধ হবে বলে আশার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইন্টারন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। লন্ডনে চিকিৎসা শেষে প্রায় ৪ মাস পর দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সকাল 10:42 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। বিমানবন্দরে ও মূল রাস্তার পাশে নেতাকর্মী ও সমর্থকরা তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানান। রাহুল রায়ের রিপোর্ট। সব শঙ্কা কাটিয়ে প্রায় 4 মাস পর দেশের মাটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
লন্ডন থেকে কাতার হয়ে বেলা 10:42 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। বেগম জিয়ার সঙ্গে ছিলেন তার 2 পুত্রবধূ, বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শারমিলা রহমান। তারেক সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান দেশে ফিরলেন 17 বছর পর। বেগম জিয়ার চিকিৎসক ও লন্ডনে বসবাসরত বিএনপির নেতারাও তার সঙ্গে ছিলেন। বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারা দলের চেয়ারপারসনকে বরণ করতে সকাল সকালই হাজির হন বিমানবন্দরে। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে, দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল। বেলা 11:19 দিকে বিমানবন্দর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই নেতাকর্মীরা মূল রাস্তায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ির আশপাশে অবস্থান নেন। গাড়িবহরের সঙ্গে হেঁটেই রওনা হন তারা। বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা বাসভবন পর্যন্ত ছিল নেতাকর্মীদের ঢল। সোমবার বাংলাদেশ সময় রাত 9:35 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন বেগম জিয়া। ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমান বিমানবন্দরে এসে বেগম খালেদা জিয়াকে বিদায় জানান। গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিক হাসপাতালে কিছুদিন চিকিৎসা নেয়ার পর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে থেকেই চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসা আর পরিবারকে কাছে পেয়ে এখন অনেকটাই সুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে দেশে ফেরা দলমত নির্বিশেষে সবার জন্যই আনন্দের, আর বিএনপির রাজনীতির জন্য তো দারুণ ইতিবাচক। দলের চেয়ারপারসনের জন্য নেতাকর্মীদের অধীর আগ্রহ আর এমন উষ্ণ অভ্যর্থনায় প্রমাণ করে তারা কতটুকু চাঙা। তবে এখন দেখার বিষয় রাজনীতিতে কতটুকু সক্রিয় হন সাবেক এই প্রধানমন্ত্রী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরায় উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন অনেকে। পথে পথে বাঁধ ভাঙা উল্লাস প্রকাশ করে বেগম জিয়াকে বরণ করে নেয় লাখো জনতা। আক্তার হোসেনের রিপোর্ট। রাজকীয় সংবর্ধনায় বেগম খালেদা জিয়াকে বরণ করে নিতে সকাল থেকেই বিমানবন্দরে আসেন হাজারো নেতাকর্মী। মিছিল, স্লোগান ও করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করেন তারা। দীর্ঘদিন পর রাজনৈতিক অভিভাবককে কাছে পেয়ে আপ্লুত নেতাকর্মীরা। আবেগঘন উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে বিমানবন্দর থেকে গুলশানমুখী সড়ক। ঈদের থেকেও বেশি আনন্দ। আমাদের নেত্রী চিকিৎসা শেষে বাংলাদেশে আসছে, অত্যন্ত আনন্দের দিন। এটা ঐতিহাসিক দিন। গণতন্ত্রের মা যার হাত ধরে বাংলাদেশে বারবার গণতন্ত্র ফিরে এসেছে। গণজোয়ার তৈরি হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে মানুষের আবেগ অনুভূতির জায়গায়, দেশের সার্বভৌমত্বের প্রতীক। আমরা বেগম জিয়ার আগমন উপলক্ষে উজ্জীবিত হয়ে আমরা আমাদের দাবি, নির্বাচনের দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। খালেদা জিয়ার নেতৃত্বে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং আন্দোলন সংগ্রামে নতুন প্রাণের সঞ্চার ঘটাবে বলে মনে করেন নেতাকর্মীরা। ওনার নেতৃত্বে আমরা পুরো জাতীয় ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস এই দেশে গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে। ষড়যন্ত্রের মুখে তাকে বিদেশে যেতে বাধ্য করার চেষ্টা করছিল, কিন্তু তাকে বিদেশে পাঠাতে পারেনি। তিনি বলছেন বাংলাদেশ ছাড়া আমার অন্য কোথাও কোনো ঠিকানা নেই। মানুষের পাশে থেকে দেশ সেবা করবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আমার নেত্রী সুস্থ হয়ে আবার পূর্বের ন্যায় দেশের মানুষের পাশে থেকে কাজ করবে। আমরা এত আনন্দ, এত ফুর্তিতে আছি যে মনে হয় যে আমাদের মা আমাদের ঘরে চলে আসছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কিন্তু পুরো রুটটি এরকম জনস্রোতে কানায় কানায় পূর্ণ হয়ে আছে। অধীর হয়ে অপেক্ষা করছে বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ। নেতাকর্মীদের সরব উপস্থিতির কারণে 10 কিলোমিটার পথ পাড়ি দিতে খালেদা জিয়ার গাড়ি বহরের 2 ঘন্টারও বেশি সময় লাগে।
খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে 17 বছর পর দেশে ফিরেছেন ডাক্তার জুবাইদা রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ এই তিনটি মূল বিষয়ের উপর ভিত্তি করে মৌলিক সাংবিধানিক সংস্কারের নতুন রূপরেখা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে এই রূপরেখা তুলে ধরে দলটি। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। মঙ্গলবার সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দীর্ঘ 6.5 ঘণ্টার বৈঠক করে এনসিপি। বৈঠকের শুরুতেই দলটি তাদের সংস্কার প্রস্তাব জমা দেয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এনসিপি নেতারা জানান, রাষ্ট্র ও সংবিধান কাঠামোয় মৌলিক পরিবর্তন দরকার। ক্ষমতার ভারসাম্য এবং বিকেন্দ্রীকরণটা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, এটা আমরা আমাদের জায়গা থেকে জোর দিয়েছি, যাতে একজন ব্যক্তি, একটি দল বা একটি প্রতিষ্ঠান পুরো শাসন ব্যবস্থার উপরে একচেটিয়া নিয়ন্ত্রণ আর আরোপ না করতে পারে। দলের পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রীয় ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর, নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা ও সাংবিধানিক কাঠামোর সংস্কারে এই প্রস্তাব জরুরি। তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সেটাকে নামকরণ করা হয়, যাতে করে সেই সরকারগুলো দীর্ঘ সময়ব্যাপী ক্ষমতায় থাকবার যে মানুষ সেটা কমে আসে। ঐকমত্য কমিশনের সহসভাপতি বৈঠকের সূচনা বক্তব্যে বলেন, জাতীয় সনদ প্রণয়ন তাদের অন্যতম লক্ষ্য। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে সমস্ত মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছেন, সেটা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা গ্রহণ করলাম। এটি পর্যালোচনা করার মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এর একটি প্রতিফলন থাকবে বলে আমরা মনে করি, আমরা আশা করি। নতুন প্রস্তাবে 2 কক্ষ বিশিষ্ট সংসদের পাশাপাশি সংসদের নিম্নকক্ষে নারীদের সরাসরি নির্বাচন এবং উচ্চকক্ষে নারীদের জন্য 25% সংরক্ষণের কথা বলা হয়েছে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধ করার সুপারিশ করেছে এনসিপি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবছর ঈদুল আজহার সরকারি ছুটি থাকছে টানা 10 দিন। তবে ছুটি শুরুর আগের 2 শনিবার কর্মকর্তা কর্মচারীদের অফিস করতে হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে বাতিল করা হয়েছে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হয়েছে। বাতিল করা হয়েছে আইনের 9টি ধারা। এছাড়া আঁশ তুলাকে কৃষিপণ্য হিসেবে ঘোষণার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া উপস্থাপন করা হয়। সভায় জানানো হয়, কিছু সংশোধন শেষে চলতি সপ্তাহেই গেজেট আকারে এটি প্রকাশ হতে পারে। নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তগুলো নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই প্রস্তাবিত যে অধ্যাদেশ আছে, এখানে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার 9টা ধারা বাতিল করা হয়েছে। এবং এই 9টা ধারায় ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সাইবার সুরক্ষা আইনের বিলুপ্ত করা বিধানগুলোর মধ্যে আছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয়, শহীদ বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণায় দণ্ড দেয়ার বিধান। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ঈদুল আজহার ছুটি 5ই জুন থেকে শুরু হয়ে শেষ হবে 14ই জুন। 5 থেকে 10ই জুন পর্যন্ত ছিল হচ্ছে ঈদুল আজহার ছুটি, কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে, যেটা জুন 11 এবং 12, অনেক ক্ষেত্রেই সেইটাকে ছুটি ঘোষণা করে 17ই মে এবং 24শে মে এই 2টা দিন, 2টা স্যাটারডে সরকারি কর্মচারীরা বা যেগুলো আধা সরকারি বা অটোনোমাস এখানে যারা কর্মচারী আছেন তারা এই 2 দিন কাজ করবে। সংবাদ সম্মেলনে জাতীয় যুব উন্নয়ন নীতিমালা নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এখনো যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোক্তা বলতে সেই সেলাই মেশিন, তারপর পাটের বস্ত্র বানানো, সেটাকেই উদ্যোক্তা হিসেবে আসলে নেওয়া হয়। অথবা আমাদের উদ্যোক্তা মেলাগুলো যদি আপনারা দেখে থাকেন, সেই আগের এই জায়গা থেকে আমরা এই উদ্যোক্তা নীতিমালা 2025 করা হয়েছে, যাতে করে এই
এন্টারপ্রেনারদেরকে আমরা সহযোগিতা করতে পারি সেরকম একটা কাঠামো প্রস্তুত করার জন্য এই উদ্যোক্তা নীতিমালা করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্রিটিশ সরকারের সময় প্রণীত দেওয়ানি কার্যবিধিতে কিছু সংশোধন আনার জন্য চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। মামলার বিচার প্রক্রিয়া যাতে দ্রুত হয় সেজন্য হোয়াটসঅ্যাপ, ইমেইল ও মেসেঞ্জারের মাধ্যমে সমন জারির বিধান রাখা হয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সীমান্ত সুরক্ষায় আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ রাখবে বাংলাদেশ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান জানান, সার্বভৌম দেশ হিসাবে নিজেদের স্বার্থে সীমান্তের উপরে যাদের নিয়ন্ত্রণ থাকবে তাদের সঙ্গে যোগাযোগ রাখবে ঢাকা। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সোমবার রাতে ফোনে ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাত ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। জাতিগত দাঙ্গা আর মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারে কয়েক দফায় বাংলাদেশে এসেছে প্রায় 10 লাখ রোহিঙ্গা। সংখ্যা বেড়ে যায় এখন 11 লাখের বেশি। মিয়ানমার সেনাবাহিনী আর আরাকান আর্মির মধ্যে যুদ্ধের জেরে গত কিছুদিন ধরে নতুন করে অনুপ্রবেশ করেছে প্রায় 1.25 লাখ রোহিঙ্গা। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসনের পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সীমান্ত সুরক্ষার। আরাকানের যে নতুন কর্তৃপক্ষ তৈরি হচ্ছে সেখানে আমরা রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চাই। আমরা চাই যে সেখানে যারা আছেন রোহিঙ্গারা তাদের উপর যেন কোনো অত্যাচার না হয়, তাদের বিরুদ্ধে যেন বৈষম্যমূলক আচরণ করা না হয়, তারা যেন আবার দলে দলে বাংলাদেশ না আসেন। এই কথাগুলি মানতে হবে। আমরা দেখব সকল পক্ষ রাজি কিনা। রাজি হলেই যে আমরা মানবিক সাহায্য দেবো এমন কোনো কথা নাই, কারণ আমাদের অন্যান্য বিষয় আছে। আরাকান তো বটেই, বিশ্বের কোথাও জাতিগত নিধনের চেষ্টা হলে তা সমর্থন দেবে না বাংলাদেশ। আমরা সার্বভৌম রাষ্ট্র, যার সাথে ইচ্ছা তার সাথে আমরা কথা বলবো। কে কি বললো যায় আসে না। আর একটা জিনিস বিবেচনায় রাখতে হবে, আমাদের বর্ডারের উপরে তো এখন কন্ট্রোলটা হচ্ছে আরাকান আর্মি। এটা তো আমাদের বর্ডার এবং এটা আমাদের সার্বভৌম বর্ডার। এই বর্ডার আমাকে ম্যানেজ করতে হবে, রক্ষা করতে হবে, শান্তিপূর্ণ রাখতে হবে। এটা একটা পোরাস বর্ডার। তো এর জন্য ওপারে যেই থাকে তার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো। যদি পারেন টাটমাটে যদি পারে তারা আসুক পাশে, তাদের সঙ্গে তাকে যোগাযোগ ছিল, কোনো প্রতিষ্ঠা করুক, আমরা তাদের সঙ্গে কথা বলবো। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারত পাকিস্তান পরিস্থিতি অবহিত করতেই তাকে ফোন দিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ঘটনাটা যা ঘটেছে এবং পাকিস্তান তার ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়েছে সেটা উনি আমাকে অবহিত করার জন্য ফোন করেছিলেন রাত 8টার সময়, এবং সেখানে তিনি জাস্ট তারা যা করছেন সেটারই বিবরণ দিয়েছেন। আমি আমার কাছ থেকে উনি কোনো সহায়তা চাননি বা রিয়াকশনও কিছু চাননি। আমি শুধু বলেছি যে আমরা আসলে চাই যে শান্তি বহাল থাকুক, আমরা উত্তেজনা প্রশমনে যে কোনো যেন ব্যবস্থা নেওয়া হয়। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। এবার বিরতির পর থাকছে আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কাজের নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবার নিশ্চয়তার দাবিতে পিডিআই কানাডার উদ্যোগে টরন্টোতে মহান মে দিবস পালন করা হয়েছে। টরন্টোর ডেনফোর্থের হোপ ইউনাইটেড চার্চে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ এই আয়োজন করে। প্রথম পর্বে ছিল আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সে সময় বক্তারা বলেন, 1886 সালের যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিক আন্দোলনের স্মরণে সারা বিশ্বের শ্রমিক শ্রেণী এই দিনটিকে শ্রমিকদের বিজয়ের দিন, অধিকার আদায়ের দিন হিসাবে পালন করে আসছে। নানা দাবি দাওয়া নিয়ে সারা বিশ্বে এখনও শ্রমিক শ্রেণী লড়াই করে যাচ্ছে। তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে তাদের এই কর্মসূচি জানান বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসফর সৈয়দ ফেরদৌস। পরিচালনা করেন পিডিআই কানাডার সহ সাধারণ সম্পাদক সোলাইমান তালুত রবিন। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও কানাডা সংসদের শিল্পীরা দলীয় গণসংগীত পরিবেশন করেন। এবার কৃষি সংবাদ।
হবিগঞ্জের হাওর অঞ্চলে ইরি বোরো ধান কাটা ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে ধান কাটার শ্রমিকের সংকটের পাশাপাশি ধানের দাম নিয়ে হতাশ কৃষক। হবিগঞ্জ থেকে চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চলতি মৌসুমে হবিগঞ্জ জেলায় 1,23,854 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে 40,000 হেক্টর জমিতে ধান কর্তন করা হয়েছে। যথাসময় সার কীটনাশক প্রয়োগ করায় ফলনও হয়েছে ভালো। তবে কৃষক বলছেন সময় মতো বৃষ্টি না হওয়ায় চিকন ধানের জমিতে কিছুটা চিটা দেখা দিয়েছে। 30 কেজি জমি করছি, মোটা চিকন মিলাইয়া আল্লাহর রহমতে ভালো ফসল হয়েছে। এখন আবহাওয়া পরিবেশ যদি ভালো থাকে বাম্পার ফসল আমরা গুলায় উঠাইতে পারবো। হয়েছে মোটামুটি ভালো হয়, তবে ধানের মাঝে দোষ ওই যে একটা গুরমা বাচ্চা আলি এটা ওই হিসেবে ধান অন্য সাথে কিছু কম হইতে। আমি শুধু একটা কথা বলতে চাই যে বৈশাখে ধানের ফলন বেশি, কৃষকের মুখে ফুটবে হাসি। ফসল বাম্পার ফসল হয়েছে, আর গোটা কিছু জমির মাঝে ফুকে ধরছে যেগুলো গোটা চিকন ধান যেটা এটা ভালো মানে ফলার লাগি মানে আমি এটা জানাইতেছি যারা কৃষি অফিসার বা আছে ভালো মান যাতে বীজটা ভালো হয় আগামীতে। শ্রমিক সংকটের কথা অস্বীকার করে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন পাবেন বলে প্রত্যাশা করছে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। বর্তমান যুগ আসলে কিন্তু যন্ত্রের যুগ, আমরা যন্ত্রের দিকে যাব। কারণ হলো যে কৃষকের যে খরচটা কস্টিংটা কিন্তু কমাই নিয়ে আসতে, সেটা যন্ত্র ছাড়া কমানোর কিন্তু কোনো সুযোগ নাই। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দ্রুত পাকা ধান কাটার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। জেলাতে যতগুলো রিপার মেশিন আছে, ধান কাটার মেশিন আছে, সেগুলোকে আমরা এনগেজ করেছি। আমরা গত 2 দিন আগে সভা করেছি যাতে সব মেশিনগুলো রাত দিন অ্যাক্টিভ হয়ে কাজ করে এবং বর্ষা আসার আগেই, বন্যা আসার আগেই এটা কর্তব্য সম্পন্ন করা যায়। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বাম্পার ফলন আসবে বলে আশা করা হচ্ছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। সন্ধ্যা নদীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মনীতির তোয়াক্কা না করেই বালু তুলছেন রাজনৈতিক প্রভাবশালীরা। এতে নদী ভাঙনের কবলে পড়েছেন আশেপাশের গ্রামবাসী। সব হারিয়ে নিঃস্ব মানুষের তালিকা যেমন দীর্ঘ হচ্ছে, তেমনি বিপর্যয় ঘটছে পরিবেশ প্রতিবেশে। সাইদ পান্থর তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সন্ধ্যা নদীতে নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে বালু উত্তোলন। এতে তীব্র ভাঙনে নদীপাড়ের বাসিন্দাদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। আতঙ্কে দিন পার করছেন গোয়ালবাড়ি, ধারালিয়া ও চাউলকাঠি গ্রামের হাজারো মানুষ। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, রাজনৈতিক ছত্রছায়ায় বালু উত্তোলনের কারণেই আইন মানছেন না প্রভাবশালীরা। অনেকেই 3-4 বার এই নদী ভাঙনের কবলে পড়ে কারো সাইজ নাই, কারো আঙিনায় গিয়ে বসবাস করছে। আমাদের এই মাদ্রাসা ভেঙে গেছে, নদী ভাঙগুলো এবার অনেক দূরেই ছিল, কিন্তু আস্তে আস্তে নদী ভাঙতে ভাঙতে অনেক কাছে এসে পড়ছে। আমরা এই থেকে বাঁচতে চাই। অবৈধ বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্টতা অস্বীকার করে নিয়ম মেনেই বালু উত্তোলনের দাবি অভিযুক্ত ব্যক্তির। ইজেরা ছাড়া যেসব স্পট সেখানে বালি উত্তোলনের কোনো সুযোগ নাই। আর্জেন্ট বলে যে বালি উত্তোলনকারীর কারণে নদী ভাঙন হয়েছে, এটা ভুল ধারণা। যদি 5 বছর বালি কাটে, ওখানে যে পরিমাণ বালি আছে সেখানে এলাকার কোনো ক্ষতি হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেগুলো সরকারিভাবে ইজারা দেওয়া হয়েছে, যেগুলো ইজারা দিয়েছে সেগুলো আমরা আজকে একটা চুক্তি করেছি, আরো 2টা চুক্তি হবে এবং সার্ভেয়ার গিয়ে সঠিক যে ডিমার্কেশনটা আছে সেটা বুঝিয়ে দিয়ে আসবে। ভাঙন রোধে জরুরি পদক্ষেপের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সন্ধ্যা নদী পাড়ের বাসিন্দারা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাকিস্তানের পাঞ্জাব ও মুজাফরবাদে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 8, আহত 35 জন। ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত ও 1টি সামরিক কার্যালয় ধ্বংসের দাবি পাকিস্তানের। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর দেশের মাটিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পথে লাখো নেতাকর্মী সমর্থকের অভ্যর্থনা। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা, বিকেন্দ্রীকরণকে প্রাধান্য দিয়ে এনসিপির মৌলিক সংস্কার প্রস্তাব পর্যালোচনায় জাতীয় ঐকমত্য কমিশন।
এবারের ঈদুল আজহার ছুটি টানা 10 দিন উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। সাইবার সুরক্ষা আইন সংশোধন করে 9টি ধারা বাতিল। এবং সীমান্ত সুরক্ষায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করলেন নিরাপত্তা উপদেষ্টা। ভারত পাকিস্তান পরিস্থিতি জানাতেই পররাষ্ট্র উপদেষ্টাকে পাক পররাষ্ট্রমন্ত্রীর ফোন। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ।